জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনার কে স্বাগত জানাই। আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রেজা কিবরিয়া কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ? তিনি কি এর আগে কত সিনিয়র রাজনীতি করেছেন? যাই হোক, এখন যে বিবেচনা আসলে অনেকগুলো না, আমাদের সাজেশন হচ্ছে আপনারা রেজা কিবরিয়ার সাথে গিয়েছেন কারণ রেজা কিবরিয়ার নামটি ব্যবহার করে আপনার বিদেশি শক্তির সহায়তা চেয়েছেন, এবং সেই সময় আমি যদি আরেকটু অন্যভাবে বলি, আপনারা অনেক রকম ষড়যন্ত্র করতে চেয়েছেন, ভেবেছেন রেজা কিবরিয়া দিয়ে এটি সম্ভব হবে না। সেরকম কিছু না। আমরা প্রথমত ভেবেছি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোন রাজনীতিবিদ নাই। সো গণ অধিকার পরিষদের জন্য এইটা একটা মানে উদাহরণ হতে পারে। 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে পড়াশোনা করার লোক এসেছেন। ডক্টর কামাল হোসেন নিজেই অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। ডক্টর কামাল হোসেন তো অনেক আগে থেকে আছেন। হ্যাঁ, আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে বর্তমানে নাই। আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে একজন, আওয়ামী লীগের উপদেষ্টার প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে একজন ডক্টর গহর রিজভী, তিনি হার্ভার্ডে পড়িয়েছেন। উনি তো এখন নাই, উপদেষ্টা হিসেবে নাই। উনি উপদেষ্টা হিসেবে বোধহয় তো নাই এখন। আমি আরে মনে করলে আরো কয়েকজনের কথা আমি মনে করতে পারবো। যাই হোক, আমার একটা তথ্যের গ্যাপ থাকতে পারে, তবে আমি আমরা মনে করেছি তরুণরা, যে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত একদল তরুণ, সো তাকেও আমরা নিয়ে চলতে পারি, সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে। এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম, সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের, আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল, তাদের মতামতের ভিত্তিতে আমি প্রস্তাব করেছিলাম আহ্বায়ক হিসেবে তার নাম। জনাব নূর, এটি আপনি একক সিদ্ধান্তে করেছিলেন, আপনি এবং আপনার দুই একজন বন্ধু বান্ধব, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাকে নেওয়ারটাও না, তাকে বহিষ্কারটাও না। গণতান্ত্রিক যে আমি গণ অধিকার পরিষদকে মোটামুটি ভাবে আপনি আপনার পকেট সংগঠন বানিয়েছেন। এখন অভিযোগ এটা আপনাদের কাছে মনে হতে পারে। শুনেন, এখন আমি কাজ করি আমার একটা টিম নিয়ে, সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং একটা গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং করে থাকে। তো গণ অধিকার পরিষদ ছোট সংগঠন হলেও, কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো, ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল। সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি। এখানে আমি চাইলে আসলে অনেক কিছু করতে পারি না, তাহলে রেজা কিবরিয়াকে এতদিন বহিষ্কার করে ফেলতাম। সো আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এটাই গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম, মানুষের মনে আশা তৈরি করতে পেরেছিল। রেজা কিবরিয়া যখন আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তখন আপনি পাল্টা অভিযোগ এনেছেন, আমরা এরকমই দেখেছি। আপনি চাইলেও রেজা কিবরিয়াকে, আমি আপনাকে বলতে শুনেছি আপনি জানতেন যে 2019 সাল থেকে রেজা কিবরিয়া মানে কি করছেন, ষড়যন্ত্র করছেন। আপনি একটি জায়গায় এরকম বলেছেন যে 2019 সাল থেকে ষড়যন্ত্র করেছেন, কিন্তু আমরা দেখেছি আপনি কিন্তু 2019 সাল থেকে তো বটেই, পরে তাকে আপনি আহ্বায়ক করেছেন, তখন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে আপনার একটি সমস্যা হয়েছে। এটি একটি খুব ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটি ব্যাপার আপনি যদি একবার একটু বলতেন, সেটা হচ্ছে আপনি ভাই, আমি একটু ক্লিয়ার, খালেদ ভাই 30 সেকেন্ড আমাকে এটা ক্লিয়ার করতে হবে। জি বলেন। আপনি যদি দেখেন পত্রপত্রিকা, আমি 19 সালের কথা বলি না, আমি বলেছি 2000 টেলিভিশন 19 সালের কথা বলেছেন আমাদের দলে। আপনি টেলিভিশন 19 সালের কথা বলেছেন। তাহলে আমি একটু বলতেছি, খালেদ ভাই প্লিজ ক্লিয়ার করতে দেন। যে অক্টোবরের, আমি 2000 অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে 21 সালের। তো আপনার 2021 সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড। কিন্তু এই ব্যাংকক কাঠমান্ডুর মিটিং হচ্ছে, এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া 2019 সাল থেকে চলছিল, সেটা আমরা জানতাম যে এই প্রক্রিয়া চলছে। কিন্তু রেজা কিবরিয়ার কানেকশনটা আমরা জানি 21 সাল থেকে। আসলে 21 সাল থেকে জানার পরে আপনারা মুখ খুললেন 23 সাল থেকে। ঠিক আছে, এটি নিশ্চয়ই আপনি আরো ক্লিয়ার করবেন। আমি শুধু আপনাকে জানাই যে আপনি উনার বিরুদ্ধে যে বড় অভিযোগ এনেছেন, উনি আপনার বিরুদ্ধে আর্থিক অসততার অভিযোগ এনেছেন। আপনি যে বড় অভিযোগ এনেছেন সেটি হচ্ছে যে বিএনপি ভাঙার চেষ্টার অভিযোগ। বিএনপি যদি ভাঙে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান, তাতে আপনার কি সমস্যা? জনাব নুরুল হক নূর, আপনি তো আর বিএনপি করেন না। না, এটা হচ্ছে আসলে আমরা বিএনপি করি, এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে, এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার, এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার, যে বিএনপিকে ভেঙে দুর্বল করে আওয়ামী লীগকে ক্ষমতায় আবার রাখা। আপনি কিভাবে জানেন? আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি। তো আমরা এই সরকার সুবিধা পায়, ক্ষমতায় থাকে, এমন কোনো কাজ আমরা করব না, যে কারণে আমরা
রেজা কিবরিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছি। গত কয়েক মাসে এই সরকার সবচেয়ে বেশি সুবিধা পেল তো আপনার কারণে। আপনি রেজা কিবরিয়াকে বিতর্কিত করলেন, আপনি গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসলেন, সেটিও তো সরকারের সুবিধা। আমরা কি বলতে পারি আপনিও সরকারের সাথে অনেকখানি ঘনিষ্ঠ এবং আপনি সরকারের অনেকখানি সমালোচনা করলেও আপনি দেখেন, আপনি বলেছেন প্রধানমন্ত্রী 27 জন লোক নিয়ে বিমান রেডি আছে চলে যাবেন, তারপরেও আপনার কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা কি বলতে পারি যে সরকারের সাথে আপনার এক ধরনের ঘনিষ্ঠতা রয়েছে? আমরা আসবো আপনার কাছে। এটা অনেক আগে থেকে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি খালেদ ভাই। আমি একটা, আপনি যেটা বলছেন যে রেজা কিবরিয়াকে বিতর্কিত করা না এবং গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে আসাটা, সেটাও রেজা কিবরিয়ার চাপে। কারণ আপনারা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চের কোনো প্রোগ্রামে রেজা কিবরিয়া ছিল না। এখন রেজা কিবরিয়ার সাথে এই মতনৈক্য ঠেকাতেই কিন্তু আমরা এই গণতন্ত্র মঞ্চের সাথে সম্পর্ক সেট করেছিলাম বা সম্পর্ক অবনতি করেছিলাম। এটাও রেজা কিবরিয়ার চাপে, কারণ উনি কোনো প্রোগ্রাম, শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন, আর কোনো প্রোগ্রাম অংশ নেন নাই। তো যেহেতু তিনি দলের আহ্বায়ক, তার চাপে আমরা তখন বাধ্য হয়েছি আসলে। আপনি 19 সালের 21 সাল থেকে জানতেন যে তিনি এরকম করছেন, তিনি এটা করছেন, তারপর আপনারা তার চাপটা শুনতে বাধ্য হলেন। এই গল্প আমরা আরো শুনবো। অধিকার পরিষদ যখন কোনো টাকা পয়সা দেয় বা টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে সেটার প্রধান উপদেষ্টা করে রেখেছেন এবং টাকা পয়সা যা আসছে সেটি আপনার কাছেই থেকে যাচ্ছে এবং সেটির ক্ষেত্রে আপনি জনাব রেজা কিবরিয়াকেও কোনো জায়গা দেননি এবং আপনার বিরুদ্ধে সেরকম একটি অভিযোগ উঠানো হয়েছে। আপনার একটু কথা শুনবো। আমাদের আরো কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে এই অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে। প্রবাসী অধিকার বা আর্থিক যে বিষয়টি নিয়ে বা অন্যান্য যে রেজা কিবরিয়া ভাই অভিযোগ করেছে, আমি প্রথমেই আপনাকে বলেছি, দেখেন অভিযোগটা সে কোন সময় করেছে, যখন দল থেকে তার বিরুদ্ধে অনাস্থা এনে আমরা অপসারণের প্রক্রিয়ায় আগাচ্ছি। দলে থাকা অবস্থায় বা এই প্রক্রিয়ার আগে, মানে 18 তারিখের আগে তিনি কিন্তু এ নিয়ে মিডিয়াতে একটি টাটুস বলেন নাই, কারোর সাথে শেয়ার করেন। আপনি খালেদ মহিউদ্দিনও জানেন নাই, কোনো পত্রপত্রিকা জানেন। তাহলে এতদিন তিনি কেন বলেন নাই? যদি এরকম আপনার বিরুদ্ধে আমি আনতে পারি। নূর, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনার সঙ্গে অনেক সাংবাদিকের কথা হয়েছে। আপনি রেজা কিবরিয়া নিয়ে কোনোদিন এই ট্যাটু কোনো কিছু কি করেছেন? জি অবশ্যই। আপনি এই যে ইনসাফ কমিটি কিংবা শওকত মাহমুদকে তো বিএনপি বহিষ্কার করেছে, এটা কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল, যে যেখানে শুধুমাত্র অন্য কোনো রাজনৈতিক দলের নেতা এনগেজ না, শুধু রেজা কিবরিয়া এখানে যেত। আরো অনেকে শুরুর দিকে এনগেজ ছিল, তারা সরে গেছে। কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল। যাই হোক, তারপর আপনি যেটা বলেছেন, আমি তারপরে সেটা বলছি প্রবাসী অধিকার পরিষদের কথা। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, সংগঠন, ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা, একটা আর্থিক কমিটি থাকে। আর গণ অধিকার পরিষদের 5 সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে, একটা অডিট কমিটি আছে, এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন। তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি। এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার সুযোগ মানে সদস্য হিসেবে আমার কানেক্ট হওয়ার সুযোগ নাই। আপনি রেজা কিবরিয়াকে এটি থেকে বাদ দিয়েছিলেন কেন? প্রধান, জি আপনি বলছেন, হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ভিপি নূর রেজা কিবরিয়া নয় কেন? আমাদের যদি আপনি কার্যক্রমগুলো দেখেন, প্রথমে 2019 সালে একটি ছাত্র সংগঠন, তারপরে 20 সালে যুব সংগঠন যুব অধিকার পরিষদ, তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন, তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন, এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে। এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে 2021 সালের আগে। তখন আমি 2021 সালের 27শে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই 2021 সালের 27শে মার্চ, এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম। রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন 2021 সালের 26শে অক্টোবর দল ঘোষণার পর। তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা, এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল। তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গ সংগঠনগুলো পরিচালনায় 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদের 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি। তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে, ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন, যেটা শুরু থেকে আমি ছিলাম। এটাই, আর এর বাইরে কোনো না। রাজনৈতিক দলের প্রধান, রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না। সেই বিবেচনায় তারা, যেহেতু আমি আগে থেকে ছিলাম, আমাকে রেখেছে, আমাকে দুজনকে রাখেনি, যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয়। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য?
সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আচ্ছা, আপনি কি এরকম একটি অভিযোগ আছে যে এই যে কথিত এজেন্ট, বিদেশি এজেন্ট, যেসব অভিযোগ আপনি এনেছেন মাসুদ করিম বা এনায়েত করিমের সাথে আপনার আগে পরিচয় হয়েছে না রেজা কিবরিয়ার আগে পরিচয় হয়েছে? কারণ কি আমি কেন এই প্রশ্ন তুলছি, আপনি এখন যে মাসুদ করিমের সাথে রেজা কিবরিয়ার সখ্য, লেনদেন ও ষড়যন্ত্রের কথা তুলছেন, তা আপনি আসলে অনেক আগে থেকে জানেন, কিন্তু আপনি এ নিয়ে চুপ ছিলেন। আপনার মোসাদের কানেকশন নিয়ে প্রশ্ন করার কারণেই কি আপনি এই বিষয়ে প্রশ্ন তুলছেন কিনা এখন? নো খালিদ ভাই, আপনি আমাদের অবস্থান পরিষ্কার দেখেন। 18 তারিখ রাতে সমকালে নিউজ হয়েছে, সেখানে স্পষ্ট হয়েছে যে 18 তারিখ রেজা কিবরিয়ার বাসার ছাদে মিটিং হয়েছে, সেখানে রেজা কিবরিয়া যে কোনো মুহূর্তে অপসারণ হতে পারে কাউন্সিলের মাধ্যমে। এই বিষয়টা 18 তারিখ নিউজ হয়েছে, কারণ সেই মিটিং এর বরাত দিয়ে, সেই মিটিং এর এজেন্ডাই ছিল রেজা কিবরিয়া কেন দলীয় প্রোগ্রামে না থেকে এই গোয়েন্দা সংস্থার ফাঁদের প্রোগ্রামে যাচ্ছে নিয়মিত। সো এই অভিযোগটা তো আগে থেকে আসছে এবং প্রোগ্রামটা দৃশ্যমান আগে ছিল। আমি কোনো নতুন অভিযোগ দেইনি এবং আমার ব্যক্তিগত কোনো অভিযোগ না, এটা দলের নেতাকর্মীদের অভিযোগ। এবং বিএনপি এ কারণে শওকত মাহমুদ সাহেবকে বহিষ্কারও করেছে। আপনি বিএনপির বহিষ্কারটা একটু পাশে রাখেন, কিন্তু 2019 সাল থেকে মাসুদ করিম এবং শওকত মাহমুদের সহায়তা নিয়ে আপনারা কি বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন নাই জনাব নূর? এবং একটা কিন্তু এরকমও আছে, আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু বলি যে আপনি শওকত মাহমুদ মারফত মাসুদ করিমের কাছ থেকে 28 লাখ টাকা গ্রহণ করেছেন, এরকম একটা অভিযোগ আছে। হাইকোর্টের একটি সমাবেশে 5000 লোক নিয়ে উপস্থিত থাকার কথা ছিল, আপনি সেই সমাবেশ না করে, সমাবেশে না হয় তারা টাকা ফেরত চেয়েছিল, এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? আচ্ছা, রাইট খালেদ ভাই, আপনি দেখেন 2019 সালে আমার সহকর্মী, আমার খুব, তাকে আমি একটা দিকে তার গুণটা আমি পছন্দ করি, অনেক পড়াশোনা করে, সাদ্দাম হোসেন, আমরা একসাথে কাজ করেছি। তো ডাকসুতে আমি 11,000 ভোট পেয়েছি ঠিকই, কিন্তু হলে যেহেতু পুরোটাই দীর্ঘদিনের ছাত্র রাজনীতি এবং সরকারে থাকায় ছাত্রলীগের একটা আধিপত্য, কাজেই হলে থেকে প্রকাশ্য আমার দলের, আমার সংগঠনের রাজনীতি করার মতো তখন ইউনিভার্সিটিতে 11,000 ছাত্রের মধ্যে 110 জনও ছিল না। তো কাজেই 5,000 কিংবা 500 কর্মীও তখনকার আমার কোনো মিছিলে ছিল না, এটা আপনি তখনকার পত্রপত্রিকা দেখলে দেখতে পারবেন। তো এই যে অভিযোগ, এটা একেবারেই ভিত্তিহীন। এখন আমাকে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। এখন আমি একটা কথা আপনাকে বলি, আপনারই দরকার। কোনো টাকা নেই। আমি বলি শওকত মাহমুদ একজন প্রেস ক্লাবের একাধিকবারের, আপনারই এই পেশার সাংবাদিকদের নেতা ছিলেন, প্রেস ক্লাবে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেমিনারে গেছি, তার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমার কাছে স্বাভাবিকভাবে আমি বলি খালেদ ভাই, আমাদের বিশেষ করে 2019 সাল থেকে, বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতন, নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে। কাজেই এদের পতন কিভাবে ঘটানো যায়, দিনে রাত্রে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল, আমার সহকর্মীদের ছিল। তখন অনেকে বলেছে যে এরকম এক আন্দোলন হচ্ছে, এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না, একটা বিকল্প সরকার গঠিত হবে, এই সরকারের পতন হবে, তো তোমাদের সেখানে অবস্থান কি হবে? স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোনো তৎপরতার কথা যদি বলা হয়, সেখানে আমাদের প্রাথমিকভাবে নৈতিক মোরাল গ্রাউন্ড থেকে, দলীয় পজিশন থেকে অবস্থান থাকবে। তারপরে আমি একটু শুনে আমার শেষ করতে দেন। আমি যখন বলেছে তখন আমি বলেছি না, আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ, সরি, এই ধরনের কোন আত্মঘাতী হঠকারী কাজে আমরা থাকবো না। জাস্ট এই পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল, আমাদের এই পর্যন্ত, যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে, তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি, ভিডিও ফুটেজ দেখাতে পারবে না। ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটাও দেখাতে পারবে না। আমি উপস্থিত ছিলাম। নূর, আমি একটু সাদ্দামের কাছে যাবো। আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন। আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ থাকবে না, আপনাদের অবস্থান কি হবে? সেই অনেকেইরা কারা এবং তারা মানে কি প্রকাশ্য, মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিবরিয়ার কথাও আসছে, আপনার কথাও রেজা কিবরিয়ার প্রসঙ্গে আসছে, যে অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোনো না কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে, বা সেই ষড়যন্ত্রের মুখ কি আপনারা? খালেদ ভাই, ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই, কারণ সবেমাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পা রেখেছি, উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে। কাজী আমরা সরকারি দল না, প্রধান বিরোধী দল না, কাজী সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সক্ষমতা আমাদের নেই। এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম, যদি আমার সেই ম্যান পাওয়ার, মানি পাওয়ার থাকতো।
ওকে, এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন। ফ্যান্টাস্টিক। আমরা একটু এই সরকার যা করার তাই করতাম।